হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 13 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 12 আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা এখনও দেখোনি আগের ক্লাসগুলো, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা করব অনুশীলনী 13। তোমরা খাতা পেন বের করে ফেলো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আমাদের যে অনুশীলনী 13 প্রথমের যে অঙ্কটি আছে সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, বলছে কোনো সংখ্যার 1/3 ওই সংখ্যার 1/5 অপেক্ষা 40 অধিক, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এখানে দুটো জিনিস ভালো করে বুঝতে হবে, যে 1/3 1/5 এই বিষয়টা কি আসলে। ঠিক আছে, এই বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়া আগে, তারপরে হচ্ছে আমরা অঙ্কটা করব। 1/3 কোনো সংখ্যার 1/3। আচ্ছা, প্রথমে আসিস 1/3 মানে কি? 1/3 মানে কি? তৃতীয়াংশ। 1/3 মানে আমরা বুঝি যে 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 1/3কে আমরা এইভাবে বলতে পারি যে 1/3। আর 1/5 মানে কি বলছি? 1/5 মানে বুঝি যে 5 ভাগের মধ্যে 1 ভাগ। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এই ব্যাপারগুলোকে বুঝি। যদি 1/4 বলতো তাহলে আমরা কি লিখতাম? 4 ভাগের মধ্যে 1 ভাগ। ঠিক আছে, এইগুলোই হচ্ছে 1/3 1/5 বা 1/4 যদি বলে, এইরকমভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে ব্যাপারটাই। তো তোমাদেরকে এখানে যে অঙ্কগুলি দিয়েছে, এক মিনিট দাঁড়াও, যে প্রথমে যে অঙ্কটি আরেকবার ভালো করে শোনো, যে কোনো সংখ্যার 1/3, কোনো একটা সংখ্যা আছে তার 1/3টা কি হচ্ছে? বলছে যে ওই সংখ্যার 1/5 অপেক্ষা 40 বেশি। তাহলে কে বেশি? 1/3টা বেশি, ওই সংখ্যাটারই 1/5 অপেক্ষা 40। ঠিক আছে, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। দেখো, তোমরা ক্লাস 5-এ পড়ো, তো তোমাদের এখন বীজগণিতের এক্স ধরে যদি অঙ্কটা করো খুবই সোজা হবে। তো এক্স ধরার দরকার নেই, এখন তোমরা এক্স ধরে করতে যাবেও না। এখন এটা করবে কিভাবে? 1 ধরে করবো আমরা। দেখো, যেহেতু জানি না আমি সংখ্যাটি কত, আমি ধরে নেবো সংখ্যাটি সমান 1, বা মনে করি সংখ্যাটি সমান 1। লিখবে যে ধরি, বা মনে করি, যা খুশি লিখতে পারো, ধরি সংখ্যাটি সমান হচ্ছে 1। ঠিক আছে, তো এবার দেখো কি বলছে, সংখ্যাটির 1/3 মানে কত হবে? আমি আগে লিখে বলি যে সংখ্যাটির 1/3। ঠিক আছে, সংখ্যাটির 1/3 কত হচ্ছে? দাঁড়াও, দেখো ভালো করে বুঝবে। এই হচ্ছে তোমার সংখ্যা হচ্ছে 1, সংখ্যাটা হচ্ছে 1, এর 1/3 মানে এর মানে আমরা গুণ চিহ্ন দেবো। ঠিক আছে, সংখ্যাটির 1/3, এর 1/3 মানে এইমাত্র আমি বোঝালাম যে 1/3। তার মানে 1-এর সঙ্গে যাই গুণ করি তাই হয়, মানে 1/3 এত অংশ। ঠিক আছে, 1/3 এত অংশ। তাহলে সংখ্যাটির 1/3 হলো। এবার সংখ্যাটির 1/5 আমি বার করে ফেলছি। তাহলে সংখ্যাটির 1/5 সমান আমরা কত লিখতে পারি? সংখ্যাটি কত আছে? সংখ্যাটি তোমার আছে 1, এর 5 মানে 1/5, মানে 1/5 অংশ। ঠিক আছে, অংশ লিখে দাও। ঠিক আছে, বলো। তো এবার দেখো আমাকে কিভাবে আমি একটা সমীকরণ আকারে সাজাবো, মানে সমানের বাঁ দিকে কিছু থাকবে, ডান দিকে কিছু থাকবে। তো বইয়ের শর্তানুযায়ী, বইয়ে যে শর্তটা বলে দিয়েছে, শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো, বইয়ের শর্ত অনুযায়ী বলেছে যে কোনো সংখ্যার 1/3, কোনো সংখ্যার 1/3 কত? 1/3। ঠিক আছে, 1/3 সমান কি হবে? বলছে ওই সংখ্যাটারই 1/5, ওই সংখ্যাটারই 1/5 হচ্ছে 1/5। ঠিক আছে, 1/5 থেকে 40 অধিক, থেকে এটা 40 বেশি, এইটা হচ্ছে তোমার সমীকরণ দ্বারা। তো এটাকে আমার কি করতে হবে? সমাধান করতে হবে, দিয়ে আমরা এই 1 বার করব। ঠিক আছে, মানে সংখ্যাটিকে বার করব কত?
দেখো, ভগ্নাংশযুক্ত যে জিনিসগুলো আছে সেগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবো সব। 1-3 তো বাঁ দিকেই আছে, কিন্তু 1-5টা ডান দিকে আছে। তো যখন একটা নিয়ম মনে রাখবে কি, যে যখন সমানের ডান দিক থেকে বাঁ দিকে কিছু আসে বা বাঁ দিক থেকে কিছু ডান দিকে যায়, তখন তাদের যা চিহ্ন থাকে সেই চিহ্নটা বিপরীত হয়ে যায়। মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এই রকম নিয়ম। ঠিক আছে, তাহলে যেহেতু দেখো 1-5 আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন মানে যোগ চিহ্ন আছে, তাহলে যখন এ পাশে আসছে বাঁ দিকে আসছে তখন কী হয়ে যাবে, বিয়োগ 1/5 সমান এদিকে যেমন 40 আছে থেকে গেল। হলো, এবার দেখো এই দুটোকে আমরা কি করব, লসাগু করব। তার মানে 3 আর 5-এর লসাগু কত হয়, 15 হয়। 3 কত হয় 15, 5-এ, তাহলে 5-1-কে 5 বিয়োগ 3 কত, 5 কত হয় 15, 3-এ, 3-1-কে 3। তাহলে 5 থেকে যদি 3 বাদ দিয়ে দিই, আচ্ছা এই দিকটা 40টা লিখে দিই আগে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2-এর 15 সমান হচ্ছে 40। বোঝা গেল? এবার এইদিকে এসো, এদিকে এসো, তাহলে এত অংশ সমান পেলাম, মানে 2-এর 15 অংশ সমান 40 পেলাম আমরা। ঠিক আছে, তাহলে এক অংশ সমান কত পাবো, এক অংশ হবে 40 ভাগ 2-এর 15। হলো, তাহলে এটা আবার কী করবো, দেখো 40 ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে দেবো, দিয়ে এটা উল্টে দেবো, তাহলে উপরে 15 চলে গেল, নিচে চলে এলো 2, দিয়ে এবার হচ্ছে কাটাকুটি করে দেবো। 2 দিয়ে কাটবো, 2 20-তে 40, তাহলে 15-2-এ 30 আর একটা শূন্য বসে 300। তাহলে নির্ণেয় সংখ্যা সমান কত লিখতে পারি, নির্ণেয় সংখ্যা সমান হচ্ছে 300। এটাই তোমাদের উত্তর। ঠিক আছে, এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগবেই। কি প্রশ্ন জাগবে, যে আমি এইখানটায় ভাগ কেন করলাম, এইখানে ভাগ কেন করলাম, এখানে তো গুণও করতে পারতাম, ভাগটা কেন করলাম। দেখো এইখানে যেটা করা হয়েছে, এইখানে আমি ঐকিক নিয়ম ফলো করেছি। কি করেছি, ঐকিক নিয়মটা ফলো করেছি। ঐকিক নিয়মে কি বলে, ঐকিক নিয়মে বলে কি, যদি বাড়ে তখন আমরা কি করি, গুণ করি, আর যদি কমে তখন কি করি, ভাগ করি। ভালো করে বুঝবে, যদি বাড়ে আমরা করি গুণ, আর যদি কমে তাহলে করব ভাগ। কিন্তু এক জায়গায় একটু ব্যতিক্রমী আছে। ব্যতিক্রমী মানে কি, এটা কখন হয়, এটা যখন হচ্ছে আমরা কি করি, নর্মাল সংখ্যা দিয়ে করি, মানে যেটাকে বলি আমরা এমনি নর্মাল সংখ্যা মানে কত, মানে 4, 5, 6, 7 স্বাভাবিক সংখ্যা, যেই সব সংখ্যাগুলো ইউজ করি, মানে যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর যেইগুলো হিসাব মতন দেখো এইখানে দেখো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেটাকে বলতে হয়, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এবার এই ক্ষেত্রে দেখো, এইখানে দেখো, এইখানে ঘটনাটা কি ঘটেছে, যে 2-এর 5 হচ্ছে, 2-এর 5 হচ্ছে কি, একটি কি ভগ্নাংশ জানো, 2-এর 5 হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। ভালো করে বুঝবে, 2-এর 5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। স্যার কেন স্যার প্রকৃত ভগ্নাংশ আবার কি জিনিস, প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের মান 1-এর থেকে কম, যে ভগ্নাংশের মান 1-এর থেকে কম। বুঝবে কি করে স্যার 1-এর থেকে কম, যখন দেখবে লবটা ছোট হরটা বড়, যখন দেখবে লবটা ছোট হরটা বড়, তখনই সেটাকে তুমি চোখ কান বুঝে কি বলে দেবে, যে সেটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ঐকিক নিয়মটা হচ্ছে কি, উল্টো হয়, এরকম মনে রাখবে, উল্টোভাবে মনে রাখবে। মানে আমরা ঐকিক নিয়মটা কি, সাধারণত যে বাড়লে আমরা গুণ করি আর কমলে কি করি, ভাগ করি, তাই তো। কিন্তু প্রকৃত ভগ্নাংশ যেখানে থাকবে সেখানে আমরা উল্টো কাজটা করব, বাড়লে ভাগ করব, কমলে গুণ করব। এখানে এটাই করা আছে, দেখো ভালো করে দেখো। 2-এর 5 অংশের দাম ধরো হচ্ছে, 2-এর 5 অংশের ধরো একটা কিছু বলছি, 2-এর 5 অংশের কোনো জিনিসের দাম যাই হোক একটা কিছু একটা আছে, ঠিক আছে, 2-এর 5 অংশের দাম কিছু একটা আছে। তাহলে এক অংশের দাম কি হবে, কম হবে না বেশি হবে, তুমি আমাকে বলো। 2-এর 5 অংশের যা দাম আর 1/5 অংশের দাম কি সমান হবে, কম হবে না বেশি হবে। কি করে বুঝবো আমরা, দেখো 1-এর থেকে আমি কি বললাম, এই যে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট, তাহলে কম অংশের দাম কম টাকা, বেশি অংশের দাম বেশি টাকা। তাহলে বেশি টাকা দাম হলে, তাহলে বেশি হচ্ছে, বাড়লে আমরা কি করব বলেছি, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উল্টো করব, মানে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, দেখো ভাগ করেছি, পরের লাইনে গুণ দিয়ে উল্টে দিয়েছি, ভগ্নাংশটাকে দিয়ে কাটাকুটি করে দিয়েছি। এই হচ্ছে তোমাদের নিয়ম। ঠিক আছে, একটু বজার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে ঐকিক নিয়ম পরের অঙ্কটা আমি তোমাদেরকে বোঝাবো, ঐকিক নিয়ম একটা আছে আবার এই ধরনেরই। ঠিক আছে, এটুকু বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে 1-এর দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবে সলভ করতে হবে। তো
তো এবারে আসবো নেক্সট অঙ্ক মানে 1 মিনিট। এবারে যে 2-এর দাগের অঙ্কটি আছে সেই 2-এর দাগের অঙ্কটিতে আসা যাক। 2-এর দাগের এই দেখো সেম একটা অঙ্ক আছে, তোমাদেরকে এখানে আরও ভালোভাবে বোঝাতে পারবো ব্যাপারটা। যে কোনো সম্পত্তির 3/5 অংশের মূল্য হচ্ছে 900 টাকা, 9,000 টাকা। তাহলে ওই সম্পত্তির 7/10 অংশের মূল্য নির্ণয় করতে বলেছে। তো এটা ঐকিক নিয়ম, তাহলে যেইভাবে বলেছে আমি সেইভাবে করছি অঙ্কটা। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আগের ব্যাপারটা যদি না ভালোভাবে বুঝতে পারো এই অঙ্কটাতে ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলেছে 3/5 অংশের মূল্য, 3/5 অংশের মূল্য কত বলে দিয়েছে 9,000 টাকা, তাই তো। 3/5 অংশের মূল্য কত বলে দিয়েছে 9,000 টাকা। তাহলে 7/10 অংশের মূল্য কত 7/10। আচ্ছা ঐকিক নিয়মে আমরা সবসময় কি একে বার করি, তাই তো, একে বার করি। তাহলে 1 অংশের মূল্যটাকে বার করে নিই, 1 অংশের মূল্য। আচ্ছা আমাকে এবার তোমরা ভেবে বলো 1 অংশের মূল্য বেশি হবে না কম হবে, মানে এরকম ব্যাপার। 3/5 আর 1-এর মধ্যে কে বড় আমাকে আগে বোঝাতে হবে। 3/5 বড় না 1 বড় সেটা তোমাকে জানতে হবে। এই যে 3/5 আছে নয়, 3/5 বড় না 1 বড়, কে বড় ভেবে বলো। কিন্তু ভালো করে তাকো, এই যে তাকাও এদিকে, এই যে 3/5 জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ স্যার? প্রকৃত ভগ্নাংশ। বুঝছেন কি করে? বোঝার কাজ হচ্ছে এটা লব আর এটা হচ্ছে তোমার হর। যখন দেখবে লবটা কি থাকে হরের থেকে ছোট থাকে, মানে এরকম হয় যে লব লেস দেন হর, এরকম যখন দেখতে পাবে যে লবটা হচ্ছে ছোট হবে, লবটা কি হবে ছোট হবে হরের থেকে, তখনই সেটা বলে দেবে কি সেটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান এটা নোট করে রাখো যে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর কম হয়, ঠিক আছে। তাহলে 3/5 থেকে 1-এর মান বড়, তার মানে 3/5 মানটা কম, এটা বেশি, এটা হচ্ছে কম আর এটা হচ্ছে তোমার বেশি, তারপরে বুঝবে, ঠিক আছে। তাহলে 3/5 অংশের মূল্য যদি 9,000 টাকা হয়, তাহলে 1 অংশ মানে এর থেকে এটা বেশি, তাহলে বেশি অংশের মানে বেশি পরিমাণ জিনিসের মূল্য কি হবে বেশি হবে। ভালো করে বোঝো। তাহলে বেশি হলে আমরা কি করি, নর্মাল নিয়ম হচ্ছে আমরা গুণ করি, কিন্তু এখানে যেহেতু প্রকৃত ভগ্নাংশের কেস সেই জন্য আমরা কি করব ভাগ করব। তাহলে কি ভাগ করব, এখানে লেখো যে 9,000 যেটা লেখা আছে সেটাকে আগে লিখবে, ভাগ কত 3/5, ঠিক আছে। আচ্ছা পরের লাইনে কি করে দিচ্ছি আমি, 9,000 গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, তার মানে 5/3, ঠিক আছে, এত টাকা। এটা লিখে রাখো এখন, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা এবার আমাকে বলেছে 7/10 অংশের মূল্য কত, তাই তো। 7/10 অংশের মূল্য একে প্রত্যেকটাতে বার করতে হয়, আমরা জানি একে আমাদেরকে বার করতেই হবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। তো 7/10 অংশের মূল্য জিজ্ঞেস করেছে আমাকে। 7/10 অঙ্কের এবার দেখো 7/10 অংশের মূল্য হবে কত, ভালো করে বুঝবে। এখানে দেখো 1 অংশের থেকে 7/10 অংশ মানে কম না বেশি, 1-এর থেকে 7/10টা কি কম, কারণ হচ্ছে দেখো উপরে হচ্ছে ছোট নিচে বড়, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এর মান কম, ঠিক আছে। তাহলে কম অংশের মূল্য কম টাকা হবে, তাহলে কম টাকা হলে আমরা কী করবো এখানে গুণ করব। তাহলে যেটা লেখা আছে সেটাকে লিখি, 9,000 গুণ 5/3 গুণ 7/10 হলো। এবার এটাকে হচ্ছে কাটাকুটি করতে হবে। আচ্ছা 0 কাটলো, 3 দিয়ে কাটছি, 3 3 9, 2 0, ঠিক আছে। নিচে কিছু পড়ে নেই, শুধু উপরে আছে 300 গুণ 5 গুণ 7, তাহলে 3 15 3 5 15, গায়ে 2 0 গুণ 7, 0 0 5 7 35 5, 7 3, 7 7 আর 3 10, ঠিক আছে। 10,500 টাকা, ঠিক আছে, 10,500 টাকা। তাহলে 7/10 অংশের মূল্য কত 10,500 টাকা। ক্লিয়ার, বোঝা গেল। নিয়মটা কি, নিয়মটা কিন্তু মনে রাখবে এটা, ঠিক আছে। যখনই তোমরা এরকম প্রকৃত ভগ্নাংশ দেখতে পারবে তখন কিন্তু নিয়মটা উল্টোভাবে করবে, বুঝতে পেরেছো। তাহলেই কিন্তু তোমাদের অঙ্ক সলভ হয়ে যাবে, দেখে নাও ভালো করে। তাহলে 2-এর দাগের অঙ্কটা গেল। এরপরে আসবো যেটা 3-এর দাগের অঙ্কটিতে।
তো এটা মুছলাম। এবার আসবো 3-এর দাগের অঙ্কটিতে। চলো 3-এর দাগের অঙ্কটি কি বলছে একটু পড়া যাক। প্রথমে বলছে 1/3 ও 2/3 যোগফল থেকে এত এত বিয়োগফল কতবার বিয়োগ করা যাবে। আচ্ছা ভালো করে বোঝো, ভালো করে বোঝো এই অঙ্কটা। আমি বলছি যে 5 থেকে তুমি 2কে কবার বিয়োগ করতে পারবে। 5 থেকে 2কে তুমি কবার নিতে পারবে, কটা 2 নিতে পারবে। 5 থেকে 2কে কটা, আচ্ছা কটা 2 দিয়ে তৈরি হয়েছে বলতো। 5কে আমরা তো এইভাবে লিখতে 2 যোগ 2 যোগ 1, তার মানে এইখান থেকে দেখো দুটো 2কে আমি নিতে পারবো, দুটো 2কে, তারপরে একটা 1 পড়ে থাকবে। তাহলে আমি বলতে পারি যে 5 থেকে 2কে কবার বিয়োগ করতে পারবো। সেটা জানার জন্য আমাকে কী করতে হবে, সোজা হিসেব 5কে ভাগ করে দেবে 2 দিয়ে, তাহলে 2 2 4, ঠিক আছে। যেটা ভাগফল আসবে সেটাই তোমার উত্তর। মানে তুমি 2কে 5 থেকে 2বার বিয়োগ করতে পারবে। বোঝা গেছে, এইরকম ব্যাপার। তাহলে এইখানে যেটা বলছে সেটাকে করি, তারপরে হচ্ছে মূল যে ঘটনা সেখানে আসবো। আচ্ছা বলেছে যে কি প্রথমে যোগফল করতে, একটা যোগফল নির্ণয় করতে হবে। একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, দেখো দেখো একটা ভাঙা সংখ্যা দেওয়া, 1/3 যোগ 2/3 তো এদের যোগফল করতে বলেছে প্রথমে। তো যোগফল করার জন্য আমাকে এগুলোকে কী করতে হবে, দেখো কী করি, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। 5 একে 5 আর 3 8, 8/5 হলো। 10 2 20 আর 3 23, 23/10, ঠিক আছে। তো 5 আর 10-এর লসাগু নেবো, কত হচ্ছে 10 হবে লসাগু। লসাগু তোমরা 5-এ করে নিতে পারো। 5 2 10, 8 2 16, যোগ 10 10 দিয়ে ভাগ করলে 1 হয় 23। তাহলে এটা কত হচ্ছে 23 আর 16 যোগ করে 6 আর 3 9, 2 আর 1 3, 39/10, ঠিক আছে। তাহলে এদের যোগফল তো নির্ণয় করলাম। তারপরে বলছে যোগফল থেকে, আচ্ছা এদের বিয়োগফল করতে হবে। একটা বিয়োগফলও দিয়েছে, কাদের বিয়োগফল করতে হবে দেখো এখানে করছি। 3 4 বিয়োগ 1 10, ঠিক আছে। চলো 10 আর 4-এর লসাগু না, 2 5 10, 2 2 4, তাহলে কত হচ্ছে 2 2 4 5 20, 2 2 4 5 20, তাহলে 20 হচ্ছে লসাগু আমার। 4 5 20, 5 3 15, বিয়োগ 10 2 20, 2 1 2, 13/20, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এদের যোগফল করলাম, এদের বিয়োগফল করলাম। কি বলছে এবার আমাকে, যে এদের যোগফল থেকে, মানে এই যোগফলটা থেকে, মানে এই 39/10 থেকে 13/20কে কতবার বিয়োগ করা যাবে, ঠিক আছে। আমি কি বললাম যে 5 থেকে 2কে কবার বিয়োগ করা যাবে, 5 থেকে 2কে কবার বিয়োগ করা যাবে। তখন কি করছিলাম, 5কে ভাগ করছিলাম 2 দিয়ে, তাহলে এর থেকে একে কবার বিয়োগ করা যাবে, তার মানে একে ভাগ করব এইটা দিয়ে। তাহলে লিখবে যে কি, তাহলে কি লিখবে এখানে, তোমরা লিখবে যে কি 39/10 থেকে 13/20কে বিয়োগ করা যাবে, 13/20কে বিয়োগ করা যাবে সমান 39/10 ভাগ দেবো একটা দিয়ে 13/20 লিখে দেবো, ঠিক আছে। তো 39/10 যেমন আছে, ভাগটা গুণ চিহ্ন হয়ে যাবে, উপরে 20 চলে যাবে, নিচে 13 চলে আসবে। তো এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলেই কিন্তু আমার আনসার চলে আসবে। দেখো চলো কাটাকুটিটা করা যাক। 3 13 39, তাই তো। 10 2 20, তাহলে উপরে বেঁচে রইল 2 আর 3, মানে 6 বার। 3 2 6, তার মানে 6 বার উত্তর হচ্ছে, ঠিক আছে। এটাই তোমাদের আনসার, দেখে নাও, ঠিক আছে। তাহলে এইভাবে 3-এর অঙ্কটা তোমাদেরকে সলভ করতে হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? সুন্দর, বাহ। এবারে আসবো আমরা 4-এর দাগের অঙ্কটিতে। এটা মুছলাম কিন্তু। এবার আসবো 4-এর দাগের অঙ্কটিতে। চলো 4-এর দাগের অঙ্কটা কি বলছে ফটাফট পড়ে ফেলা যাবে। যে একটি বাঁশের 1/5 অংশ কাদায় আছে, 1/4 অংশ জলে এবং বাকি 11 মিটার জলের উপরে আছে, ঠিক আছে। তো বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করি। তো একটা বাঁশ আছে, বাঁশটার কিছু অংশ কাদায় আছে, কিছু অংশ জলে আছে, আর বাকি উপরে অংশটা আছে, ঠিক আছে।
তো আমাকে বলছে বাঁশটি টোটাল যে মানে সমগ্র যে বাঁশটা আছে সেই বাঁশটার দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। তো জানি না, আমি এখানে কি করব, 1 ধরে করব। তোর এই বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। ধরি বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ, ঠিক আছে, বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ, এরকম ধরে নেব। আচ্ছা, বাঁশের 1 অংশ কাদায়, 1/5 অংশ আর জলে। তাহলে কাদায় ও জলে মোট আছে কতটা আমি বার করে ফেলছি। কাদায় ও জলে আছে কতটা, জলে কাদায় আছে দুটো, যোগ করো 1/5 আর 1/4, 1/5 যোগ 1/4, এত অংশ, তাই তো। তাহলে এটা আমি যদি লসাগু নিই তাহলে 5 4 20 হচ্ছে, 4 + 5, তার মানে 9/20 অংশ, ঠিক আছে, এত অংশ জলে এবং কাদায় আছে। তাহলে 11 মিটার জলের উপরে আছে। আচ্ছা, বাকিটা কতটা, আচ্ছা বল, এখানে বইয়ে দেখতে হবে না এখন, তুমি শুধু এটুকু বলো আমাকে, টোটাল বাঁশটা হচ্ছে কি 1 অংশ, টোটাল বাঁশটা কি আমার 1 অংশ। এবার তার মধ্যে জল এবং কাদায় আছে মোট হচ্ছে 9/20 অংশ। তাহলে বাকিটা কি করে বার করব, বাকি বাঁশটা কি করে বার করব, এই 1 থেকে মানে সমগ্র বাঁশের থেকে এই অংশটা বাদ দিয়ে দেবো, তাহলে ওটাই হচ্ছে বাকি অংশ, ওটাই কি হবে, জলের উপরে থাকবে। তাহলে বাকি অংশটা কোথায় থাকবে, তাহলে বাকি অংশটা আমি বার করে ফেলি। বাকি অংশ 1 বিয়োগ 9/20, এত অংশ, তাই তো। তাহলে 20 লসক হচ্ছে, তাহলে 20 বিয়োগ 9, তাহলে 20 থেকে 9 বাদ দিলে 11/20 অংশ, ঠিক আছে। এটা বোঝা গেল কিনা দেখো। ধরে নাও এরকম তোমার কাছে একটা বাঁশ আছে, ঠিক আছে, এটা টোটালটা হচ্ছে আমি বলছি 10 মিটার লম্বা একটা বাঁশ আছে, তার মধ্যে জলে আছে 5 মিটার, কাদায় আছে 7 মিটার, বাকিটা হচ্ছে কি ফাঁকে আছে, বাইরে আছে। তাহলে বাকিটা বার করবো কী করে, আমার টোটালটা আমরা জানি 10 মিটার, তার থেকে এই দুটোটা হচ্ছে কি যোগ করে নিচ্ছি, তাহলে 7 আর 5 যোগ করলে 12 হচ্ছে। তাহলে কী করবো, টোটাল হচ্ছে, আচ্ছা সরি, এটা 10 মিটার ধরেছিলাম না, এটা একটু বেশি করে ধরো, তাহলে 20 মিটার করে দিই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা টোটালটা হচ্ছে তোমার 20 মিটার, ধরো 20 মিটার, তার মধ্যে বাঁশটা হচ্ছে টোটাল লম্বা হচ্ছে 20 মিটার, এটা 5 মিটার, এটা 7 মিটার, জল এবং কাদায় মিলিয়ে আছে। তাহলে বাকিটা বার করবো কী করে, 20 থেকে আমরা 12কে বাদ দিতে হবে, তবেই তো আমরা পাবো যে 8 মিটার হবে। এইভাবে কিন্তু আমরা করলাম ব্যাপারটা, ঠিক আছে, এইভাবে ব্যাপারটা করলাম, এখানে ভালো করে বোঝো একটুখানি। তাহলে এবার দেখো একটা জিনিস তোমাকে বলে দিয়েছে বইয়েতে, এটা তো আমার অংশে বেরোলো, অংশ, ঠিক আছে, এত অংশ মানে আমাকে বইয়ে দিয়ে দিয়েছে কি কত মিটার জলের উপরে আছে, 11 মিটার জলের উপরে আছে, মানে বাকি অংশটা কত, 11 মিটার, ওটা হচ্ছে কি মিটারে দেওয়া আছে, আর এটা আমার এখানে পেয়েছি অংশে। তাহলে ওই দুটো, এইটা আর 11 মিটার দুটো জিনিসই কিন্তু একই, এত অংশও যা 11 মিটারও তাই, তাই তো, সেম জিনিস। তাহলে আমরা কি করে দেবো, যে শর্তানুযায়ী আমার বাকি অংশ হচ্ছে 11/20, এত অংশ, আর বইয়েতে বাকি অংশ কতটা বলে দিয়েছে, 11 মিটার, 11 মিটার এটা বলে দিয়ে আছে, তাই তো। এবার দেখো তাহলে 1 অংশ সমান কত লিখতে পারি, সেম 11/11/20, এটা করে দেবো। তাহলে 11 গুণ 20/11 হলো, তাহলে 11 কাটলো, তখন হচ্ছে 20 মিটার। তাহলে সমগ্র বাঁশটির দৈর্ঘ্য কত, 20 মিটার, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্কটিকে সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে, দেখে নাও ভালো করে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরের অঙ্ক যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।